জানিয়ে দেব সবশেষ আপডেট বাংলার সংবাদ। শুরুতেই শিরোনাম। সরকারকে গদি থেকে না নামানো পর্যন্ত আন্দোলন চলবে। এরপর জানাবো অভ্যন্তরীণ কোন্দল ভেঙে দেওয়া হলো ওলামা দলের কমিটি। এদিকে নির্বাচন নিয়ে রাশিয়া ও বিএনপির বাকযুদ্ধের পরিণতি শেষ পর্যন্ত কি? আরো জানাবো এভাবে চললে লড়াইয়ে আমরা পিছিয়ে যাই, সরকার আইন ভাঙলে অসহায় হয়ে পড়ে মানুষ। জানিয়ে দেব বিএনপি নয় আমরা চিন্তিত দ্রব্যমূল্য নিয়ে বলেছেন ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজীপুরের তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে দেশের বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। সরকারকে গদি থেকে না নামানো পর্যন্ত আন্দোলন চলবে বলেছেন মাহমুদুর রহমান মান্না। সরকারকে গদি থেকে না নামানো পর্যন্ত আন্দোলন চলবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, সরকারকে যেতেই হবে, তার আগে আমরা রাস্তা ছাড়ব না। আমাদের আন্দোলন যাত্রা থামবে না যতক্ষণ পর্যন্ত এই সরকারকে গদি থেকে নামাতে না পারব। আর তাদের যেতেই হবে। আওয়ামী লীগের দিন বড় খারাপ, আরো খারাপ আসবে, খুব বেশি দিন লাগবে না। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। আয়োজক সংগঠনের আহ্বায়ক এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। তিনি বলেন, সংসদ নির্বাচনের আগে থেকে আমরা লড়াইয়ের রাস্তায় আছি, রাস্তা ছেড়ে যাব না। এর মধ্যেই বিরোধী দল আবার মিছিল শুরু করেছে, কর্মসূচি দিচ্ছে। পুলিশের ভয় যদি পাই তাহলে এখানে আসছি কেন? মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগ এখন বলে আমরা 5 বছর থাকবো, তারা নিজেরাই বুঝতে পারছে না যে কয়দিন থাকবে। কারণ 3 মাসের মধ্যে পেঁয়াজ ও চাল কেনার টাকা যদি না থাকে, গরিব মানুষের এবং চাকরিজীবীদের বেতন দেওয়ার টাকা যদি না থাকে, তাহলে এই সরকার চলবে কেমনে? অভ্যন্তরীণ কোন্দল ভেঙে দেওয়া হলো ওলামা দলের কমিটি। অভ্যন্তরীণ কোন্দলের কারণে ভেঙে দেওয়া হয়েছে বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। এতে বলা হয়, পরবর্তী নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত ওলামা দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকবে। ওলামা দলের নেতাকর্মীরা জানান, সংগঠনের সদস্য সচিব অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার গত বছরের 28 অক্টোবরের পর থেকে দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয় ছিলেন। এমনকি তার মোবাইল ফোন নম্বরও বন্ধ ছিল। ওই সময় তার পরিবারের সঙ্গে ওলামা দলের নেতারা যোগাযোগ করলে জানতে পারেন তিনি নজরুল আর রাজনীতি করবেন না। পরে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে অসুবিধা হওয়ায় ওলামা দলের কেন্দ্রীয় নেতাদের মতামতের ভিত্তিতে গত 25 জানুয়ারি সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী সেলিম রেজাকে ভারপ্রাপ্ত সদস্য সচিব করা হয়। সংগঠনের এই সিদ্ধান্তের পর নজরুল আবারও দলে ফিরতে চেষ্টা করেন। এতে সংগঠনটিতে বিভক্তি দেখা দেয়। এ কারণে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সর্বশেষ 2019 সালের 5 এপ্রিল শাহ মোহাম্মদ নেসারুল হককে আহ্বায়ক এবং নজরুল ইসলাম তালুকদারকে সদস্য সচিব করে ওলামা দলের 171 সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে বিএনপি। নির্বাচন নিয়ে রাশিয়া ও বিএনপির বাকযুদ্ধের পরিণতি কি? বিশ্বের ক্ষমতাধর দুই দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দ্বন্দ্ব বর্তমানে দুনিয়া জুড়ে কূটনীতি ও রাজনীতির মহলে পরিচিত এক বিষয়। নির্বাচনের আগে এই প্রসঙ্গে দুইবার যুক্তরাষ্ট্র রাশিয়া পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে, কিন্তু এবার এক ধাপ সরে এসে বিএনপির সঙ্গে সরাসরি বাকযুদ্ধে জড়িয়েছে রাশিয়া। গত 27 জানুয়ারি দলের একটি কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছিলেন, ভারত, চীন আর রাশিয়া তাদের সরকার, হাসিনা সরকার, এটা বাংলাদেশের জনগণের সরকার নয়। ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাশিয়ার ভূমিকা নিয়ে বিএনপির ওই বক্তব্যকে বিভ্রান্তিকর মিথ্যা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি এ ধরনের বক্তব্য বিশ্বাস না করার আহ্বানও জানিয়েছেন। গত বুধবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে তার দপ্তরে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে রুশ রাষ্ট্রদূত এই মন্তব্য করেন। কথা হচ্ছে, রুশ রাষ্ট্রদূতের এমন বক্তব্য কতটা সমীচীন তিনি চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানাতে পারতেন কিনা। একটি দল নির্দিষ্ট করে রাশিয়ার রাষ্ট্রদূতের এই বক্তব্য প্রদান কূটনৈতিক শিষ্টাচার বিবেচনায় শোভন কিনা জানতে চাওয়া হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, পশ্চিমা দূতাবাসগুলো তো করছে আগে থেকেই। হিরো আলমের সময় 7-8টি দেশ মিলে বিবৃতিও দিয়েছিল। জাপানের আগের রাষ্ট্রদূত তো সরাসরি কথা বলেছেন। তাকে রাশিয়ার রাষ্ট্রদূত জিজ্ঞাসা না করা হলে হয়তো তিনি এই কথা বলতেন না। প্রশ্ন করা হয়েছে বলে বলেছেন। বিষয় হচ্ছে একই জিনিস, কিন্তু কোন দেশের নাম না উল্লেখ করে তারাও বলতে পারতেন, অন্যরাও
বলে তারাও বলেছে। কোনোটাই ভালো না, কিন্তু আমরাও একটা দেশের নাম বলে ফেলি। সবসময় আমরা বলি ভারতের নাম, ভারতের জন্য সরকার টিকে আছে, এসব বলাটাও কিন্তু অনুচিত আমি মনে করি। এমনভাবে সবাই বলা শুরু করেছে। রুশরা আগে হয়তো বলতো না, ওরা হয়তো দেখছে না বলে থাকলে ভুল বার্তা যাবে, সেই হিসাবে তারাও হয়তো বলা শুরু করেছে। চারটি দেশের নাম উল্লেখ করে বিএনপি যেভাবে দোষারোপের পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শনের যে আহ্বান জানাচ্ছে, দেশগুলো তাতে কতটুকু সাড়া দেয় সেটি চিন্তার বিষয়। বিশেষত রাশিয়ার সঙ্গে বিএনপির এই মুখোমুখিতা কোথায় গিয়ে শেষ হয় সেটি এখন দেখার বিষয়। এভাবে চললে লড়াইয়ে আমরা পিছিয়ে যাই, সরকার আইন ভাঙলে অসহায় হয়ে পড়ে মানুষ। সাক্ষাৎকার সৈয়দা রিজওয়ানা হাসান। কোথাও পরিবেশের 12টা বাজতে দেখলে বুক চিতিয়ে দাঁড়ান বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির বেলা প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। কখনো মাঠে প্রতিবাদ, কখনো আদালতে চালিয়ে যান লড়াই। পিছপা হওয়ার নজির নেই তার অভিধানে। বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে সমকালের সঙ্গে কথা বলেছেন সৈয়দা রিজওয়ানা। যুক্তরাষ্ট্রের সাহসিকতা খেতাব পাওয়া এই পরিবেশবিদ বলেন, জলাশয় রক্ষা করা যাচ্ছে না, এর কারণ বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গীকার নেই। আমরা যদিও সরকার প্রধানকে সবসময় বলতে শুনি জলাশয়ে কোনো উন্নয়ন নয়, জলাশয়ে শুধু বেসরকারি কোম্পানি কিংবা ভূমিদস্যুরা প্রকল্প নিচ্ছে না, খোদ সরকারও বন্যা প্রবাহ এলাকা ঝিল খালে প্রকল্প নিচ্ছে। বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরও প্রভাবশালীদের হাত থেকে মেঘনা নদীকে আমরা উদ্ধার করতে পারিনি। আমরা অনেক লড়াই করে বিজিএমইএ ভবন সরিয়েছি, কিন্তু সেখানে এখন দেখা যাচ্ছে সরকারের উন্নয়ন প্রকল্পের কারণে খুঁটি গাড়া হচ্ছে। তিনি বলেন, সরকার যদি নিজের আইন ও পরিকল্পনার প্রতি শ্রদ্ধাশীল না হয়, তার আইনকে যদি সম্মান না করে, লঙ্ঘন করে, তাহলে বেসরকারি সংস্থাকে নিয়ন্ত্রণ করার নৈতিক শক্তি সরকার হারিয়ে ফেলে। সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, এমনকি রাজউকের ঝিলমিল প্রকল্পের পুরোটা বন্যা প্রবাহ এলাকাতেই রয়েছে। তিনি আক্ষেপ করে বলেন, আইন ভাঙলে যাদের কাছে আমরা যাব, সেই সরকার কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেরাই আইন ভাঙলে মানুষের অসহায়ত্ব অনেক বেড়ে যায়। আর এই নগরীকে বসবাসযোগ্য করতে যে লড়াই চালিয়ে যাচ্ছি, সেই লড়াইয়ে আমরা অনেক ধাপ পিছিয়ে যাই। বিএনপি নয়, আমরা চিন্তিত দ্রব্যমূল্য নিয়ে, বললেন ওবায়দুল কাদের। বিএনপি তো বিদেশি বন্ধুদের কাছে মুখ রক্ষার বিষয় আছে। নির্বাচনকে ঘিরে বিএনপি কি প্রতিক্রিয়া দেখালো তা নিয়ে বিচলিত নয় সরকার। এখন সরকারের মূল লক্ষ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন করা। এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি বলেন, জজ মিয়া আরেফি সহ বিএনপি যতই নাটক সাজাক না কেন, জনগণের সমর্থন তাদের নেই। তারা যতই করুক, জনগণ আন্দোলন চায় না। বিএনপির বন্ধু তো দেশে আছে, বিদেশেও আছে। নির্বাচনে অংশ নেয়নি, আন্দোলনে ব্যর্থ, তাদের তো বিদেশি বন্ধুদের কাছে মুখ রক্ষারও বিষয় আছে। তিনি বলেন, বিএনপি নির্বাচন বয়কটের পরও 41.8% ভোট পড়েছে। তুরাগ তীরে দেশের বৃহত্তম জুম্মার নামাজ অনুষ্ঠিত। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে দেশের বৃহত্তম জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 2 ফেব্রুয়ারি দুপুর 1:51 নামাজ শেষ হয়। নামাজে ইমামতি করেন তাবলিগ জামায়াতের শীর্ষস্থানীয় মুরব্বী এবং কাকরাইল মারকাজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা জোবায়ের। ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুর 1:38 খুতবা শুরু হয়। দেশের বৃহত্তম জুমার নামাজে শরীক হতে ইজতেমায় অংশ নেয়া লাখো মুসল্লির পাশাপাশি গাজীপুর ও আশপাশের বিভিন্ন জেলার মুসল্লিরাও অংশ নেন। শুক্রবার বাদ জোহর আম্বয়ানের মধ্য দিয়ে প্রথম পর্বের প্রথম দিনের ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।